ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের ইলেকট্রনিক কনফিগারেশন শিখব। কোনো একটা অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে তার ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা ক্লাস 10-এ শিখে এসছো। সেখানে অরবিট হিসাবে আমরা শিখেছি কে, এল, এম, এন। এই অরবিটগুলোতে কিভাবে ইলেকট্রনগুলো থাকে, 2n² এই ফর্মুলায় ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে, সেই অনুযায়ী কে সেলে 2, এল এ 8টা, এরকম ভাবে আমরা শিখেছি। এখন আমরা যেটা শিখবো আজকে সেটা হচ্ছে, এখন তোমরা শিখেছো যে অরবিটাল কনসেপ্ট তোমাদের হয়ে গেছে, কিভাবে অরবিটাল ধরে ধরে ইলেকট্রনগুলো কিভাবে অরবিটালে থাকে, কোনো একটা অরবিটের মধ্যে যে অরবিটালগুলো থাকে সেইগুলোতে কিভাবে ইলেকট্রনগুলো থাকে, সেই নিয়ে যে ইলেকট্রনিক কনফিগারেশন সেইটাই আমরা আজকে শিখবো। এবং এটা শিখতে গিয়ে আরো 2-3টে থিওরি আমাদের একটু আগে জেনে নেওয়া দরকার, তাহলে এগুলো সুবিধা হবে। সেটা হচ্ছে প্রথমে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বা পাউলি অপবর্জন নীতি বলা হচ্ছে এটাকে। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে, আমরা এর আগের ক্লাসে দেখেছি যে ইলেকট্রনগুলো আমরা কোয়ান্টাম নাম্বারগুলো বের করা শিখেছি। 4টে কোয়ান্টাম নাম্বার n, l, m, s। এই 4টে কোয়ান্টাম নাম্বার আমরা দেখেছি কোনো দুটো ইলেকট্রনের এই 4টে কোয়ান্টাম নাম্বার কখনো সেম হয় না। যেমন হিলিয়ামের দুটো ইলেকট্রনই ফার্স্ট অরবিটে আছে, কিন্তু তাদের আমরা কোয়ান্টাম নাম্বারের যে সেট দেখেছিলাম, কি লিখেছিলাম, n is equal to 1, l is equal to 0, m is equal to 0, s is equal to plus half। ঠিক আরেকটা ইলেকট্রনে হচ্ছে কি n, l, m এর ভ্যালু একই, ওই 1, 0, 0 আর s এর ভ্যালু -half। তাহলে দেখা যাচ্ছে কি একই জায়গায় আছে, 1s এর মধ্যে দুটো ইলেকট্রন আছে, কিন্তু তার ফলে কি হচ্ছে n, l এবং m এর ভ্যালু সেম, কিন্তু s এর ভ্যালুটা দেখা যাচ্ছে আলাদা, প্লাস আর একটা মাইনাস। তাহলে একটা জায়গাতে একটা অরবিটালের মধ্যে থাকা সত্ত্বেও যদি তাদের কোয়ান্টাম নাম্বার এক না হয়, তাহলে এটা সহজেই অনুমেয় যে অন্য যে কোনো অরবিটালে থাকলে কখনোই তাদের কোয়ান্টাম নাম্বারগুলো মিলবে না। তো এটাই কি বলা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলি একজন সায়েন্টিস্ট, তিনি এটা বলেছিলেন যে কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হয় না। No two electrons in an atom will have the same values for all the quantum numbers. কোন কোয়ান্টাম নাম্বারগুলো, যেমন n, l, m আর s, এই 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কখনো দুটো ইলেকট্রনের এক হয় না। এটা নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে হোমস মাল্টিপ্লিসিটি রুল। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হোমস মাল্টিপ্লিসিটি, হোম একজন সায়েন্টিস্ট, মাল্টিপ্লিসিটি রুল বলা হচ্ছে কি যে কোনো একটা অরবিটাল, আমি একটা এক্সাম্পল দিই, তার আগে বলবো, তারপরে রুলটাতে আসে। সাপোজ মনে করো যে নাইট্রোজেন হোক বা নাইট্রোজেন, ফসফরাস, এগুলো হতে পারে। তো দেখা গেছে কি নাইট্রোজেনের এরকম ইলেকট্রনগুলো যে থাকে, ফার্স্ট 1s 2s করে আমরা শিখবো, আমরা ইলেকট্রনিক কনফিগারেশন শিখবো। তবুও আমি বলি যে ফার্স্ট অরবিটে থাকে শুধু 1s, আমরা এখন শিখে গেছি, সেখানে দুটো ইলেকট্রন থাকে। সেকেন্ড অরবিটে 2s আর 2p থাকে, এই 2s এ থাকে দুটো আর 2p তে থাকে 3টে। তো এই যে 2p তে 3টে ইলেকট্রন থাকে, ইলেকট্রনগুলো আগে একটা একটা করে ভর্তি হবে। তাহলে যখন দেখা যাবে p অরবিটাল, যখন p অরবিটালে এরকম আগে একটা একটা করে ভর্তি হবে। যদি কারো দেখা যায় যে d অরবিটাল আছে, আর d অরবিটালের ক্ষেত্রে দেখা যায় d এসে 3d হতে পারে বা যে কোনো d, তাহলে সেক্ষেত্রে দেখা যায় ইলেকট্রনগুলো যখন ভর্তি হবে, ফিল হবে, তখন আগে একটা একটা করে ভর্তি হবে, মানে সিঙ্গলি অকুপাই হবে। একটা একটা করে ইলেকট্রন ভর্তি হওয়ার পর, পুরোটা ভর্তি হওয়ার পর তারপর এক্সট্রা যদি থাকে তখন সেটা এরকম আর একটা করে ভর্তি হবে, অর্থাৎ তাহলে ইলেকট্রনগুলো যখন কোনো একটা পার্টিকুলার সাবসেলের সেম এনার্জি অরবিটাল থাকে, যেমন p সাবসেল, 2p সাবসেল বা 3p সাবসেল, p সাবসেলে 3টে অরবিটাল থাকে, ইলেকট্রন যখন এখানে থাকবে আগে একটা একটা করে ভর্তি হবে। একটা একটা করে ভর্তি হওয়ার পর এক্সট্রা থাকবে, তখন পেয়ার হবে। p তেও যেমন, d তেও তাই, d তে আমরা জানি 5টা অরবিটাল আছে। ইলেকট্রন যখন d1 মানে একটা হবে, d2 দুটো, d3 তিনটে, d4 চারটে, d5 পাঁচটা, আগে একটা একটা করে ভর্তি হবে। হওয়ার পর d6 যখন হবে তখন একটা পেয়ার হবে। এরকম ভাবে চলতে হবে। এই অরবিটালের ক্ষেত্রেও ঠিক একইভাবে দেখো, এই ধরনের 7টা ঘর আছে এরকম। তো
তাহলে আগে একটা 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 করে ভর্তি হয়ে 7টা ইলেকট্রন ভর্তি হওয়ার পর তারপরে পেয়ার হবে। তাহলে এই যে হোমস রুল, এটাকে বলা হচ্ছে হোমস মাল্টিপ্লিসিটি রুল। মানে সেম এনার্জি যখন একটা কোনো সাবসেলের মধ্যে যে সেম এনার্জির অরবিটাল গুলো থাকে, মানে এখানে অ্যাকচুয়ালি আমাদের কোথায় কোথায় লাগবে, পি অরবিটাল, পি সাবসেল, বি সাবসেল, এফ সাবসেল। পি সাবসেলের 3টে ঘর, ডি এর হচ্ছে 5টা, 1 2 3 4 5, আর এফ এর হচ্ছে 7টা। তাহলে এখানে 1 2 3 4 5 6 7। এইগুলো যখন ফিল হবে তখন পি যখন ফিল হবে আগে একটা একটা করে ভর্তি হবে, হওয়ার পর পেয়ার হবে এক্সট্রা থাকলে, ডিওটাই একোটাই একই কথা। অর্থাৎ এই 3টে ক্ষেত্রেই আমরা পাবো। আর এস অরবিটালে তো একটাই ঘর, তাহলে সেখানে একটা ইলেকট্রন আর ভর্তি, সেকেন্ডটা তখন পেয়ার হবে, এইভাবে চলবে। তার হোমস রুল বলা হচ্ছে তাহলে কি, যে যখন ইলেকট্রনগুলো কোনো সেম এনার্জির অরবিটালগুলোর মধ্যে ভর্তি হবে তখন সেই সাবসেলটাতে আগে সিঙ্গলি অকুপাই হবে, আগে একটা একটা করে ভর্তি হওয়ার পর, পুরোটা একটা করে ভর্তি হওয়ার পর এক্সট্রা থাকলে তখন পেয়ারটা হবে। এই হচ্ছে হোমস মাল্টিপ্লিসিটি রুল। এই দুটো জানার পর নেক্সট আমরা ডাইরেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন চলে যাব। সেটা জানতে গেলে আর একটা রুল আমাদের জানা দরকার, এটা না হলে ইলেকট্রনিক কনফিগারেশন জানা যাবে না। সেটা হচ্ছে আপ বাউ প্রিন্সিপল। আপ বাউ প্রিন্সিপল, আপ বাউ প্রিন্সিপল। আপ বাউ একজন সায়েন্টিস্ট, তার নাম অনুসারে হয়েছে এটা আপ বাউ নীতি বলা হয়। আপ বাউ প্রিন্সিপল কি? আপ বাউ প্রিন্সিপলে বলছে যে কোন একটা ইলেকট্রনে মানে কোন একটা সাবসেল, কোন সাবসেলের এনার্জি কেমন সেইটা আমরা এই আপ বাউ প্রিন্সিপল থেকে জানি। সাবসেল মানে কোনগুলো, যেমন এস, পি, টি, এফ এগুলো বলি। তাহলে 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, এইগুলোর এনার্জি কার বেশি কার কম সেটা এই আপ বাউ প্রিন্সিপল থেকে আমরা জানতে পারি। সেটা হচ্ছে কি, হচ্ছে যে অরবিটাল বা যে সাবসেলের n+l এর ভ্যালু যত বেশি তার এনার্জি তত বেশি, যার n+l এর ভ্যালু যত কম তার এনার্জি তত কম। তাহলে নাম্বার 1 হচ্ছে greater the value of n+l, greater is the energy of that subcell। যে সাবসেলে বা যে উপকক্ষের n+l এর ভ্যালু যত বেশি তার শক্তি তত বেশি, এনার্জি তত বেশি, আর n+l এর ভ্যালু যত কম তার এনার্জি তত কম। ইলেকট্রনগুলো যখন ভর্তি হয় তখন এই সাবসেলগুলোতে অ্যাকর্ডিং টু ইনক্রিজিং এনার্জি ভর্তি হয়, শক্তির ঊর্ধ্বক্রমে ভর্তি হতে থাকে। কেমন, যার n+l এর ভ্যালু সবথেকে কম সেটা আগে, তারপরে তারপরে যে তারপরে যে তারপরে যে এইভাবে চলতে থাকে। কোন একটা एग्जांपल দিচ্ছি, সাপোজ 1s, 1s এর ক্ষেত্রে n+l কত, আমরা এখানে n আর এখানে l লিখছি। 1s এ n = 1, l এর ভ্যালু 0 হয়, তাহলে n+l এর ভ্যালু কত হবে 1। 2s এর ক্ষেত্রে n এর ভ্যালু 2, l এর ভ্যালু 0, তাহলে এটা হচ্ছে 2+0, 2+0, এটা হচ্ছে 1+0 = 1, এটা 2+0 = 2। 2p যদি হয় তাহলে এটা 2, l এর ভ্যালু কত হয়, p এর জন্য 1, তাহলে এটা 2+1 = 3। 2p হলো। 3s এর ক্ষেত্রে কি হবে, n এর ভ্যালু 3, l এর ভ্যালু 0, তাহলে 3+0 = 3। এবার দেখো এইখানে 2p আর 3s, 2p আর 3s এর দুটোরই ভ্যালু n+l এর ভ্যালু আমরা দেখছি কত হয়েছে, সেম 3 3। তাহলে দুটো যদি সমান হয়ে যায় তাহলে আগে প্রথমে দেখি n+l এর ভ্যালু কম, এটা 1, তাহলে 1s থেকে এনার্জি কার বেশি, 2s এর বেশি, 2s থেকে 2p বেশি। 2p আর 3s দুটোরই সেম 3, তাহলে কার বেশি হবে, তাহলে প্রথমে তাহলে n+l এর ভ্যালু যার বেশি তার এনার্জি বেশি। এবার এমন যখন হবে যে n+l এর যখন সেম ভ্যালু হবে তখন বলা হচ্ছে যার n এর ভ্যালু কম তার এনার্জি কম, n এর ভ্যালু যার বেশি তার এনার্জি বেশি। তাহলে রুল দুটো,
একটা হচ্ছে ফার্স্ট আমরা দেখবো n প্লাস n এর ভ্যালু যার বেশি তার এনার্জি বেশি, যার কম তার কম। আবার n প্লাস n এর ভ্যালু যখন সমান হয়ে যাবে তখন যার n এর ভ্যালু বেশি তার এনার্জি বেশি, n এর ভ্যালু যার কম তার এনার্জি কম। তাহলে 2p এর এনার্জি কম, 3s এর এনার্জি বেশি। 3p যদি হয় 3p তে n এর ভ্যালু 3, এখানে n এর ভ্যালু 1, তাহলে 3 + 1 = 4। 3p হলো। তারপরে 3p যদি 3d যদি বলি, 3d তে কি হবে 3, l এর ভ্যালু হবে 2, তাহলে 3 + 2 দ্যাট ইজ 5। আবার 4s যদি হয় তাহলে কি হবে, এটা 4, l এর ভ্যালু 0, s অরবিটাল l এর ভ্যালু 0, দ্যাট ইজ 4 + 0 = 4। তাহলে দেখো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, 3d তে n + n 5, 4s হচ্ছে 4, তাহলে 4s এর এনার্জি কম, 3d এর এনার্জি বেশি। তাহলে আমরা এনার্জি ক্রম অনুসারে যদি সাজাই তাহলে কি হবে 1s, তারপরে হচ্ছে কি 2s, তারপরে হচ্ছে 2p, তাহলে 1s less than 2s less than 2p, তারপরে less than 3s, তারপরে less than 3p, less than 3p পর 3d নয় 4s চলে আসবে, 4s তারপরে 3d, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এই যে এনার্জি ক্রমানুসারে মানে আমরা ইনক্রিজিং অর্ডারে সাজালাম। তাহলে ইলেকট্রনগুলো ঠিক এরকম ভাবে এই অরবিটালগুলোতে পরপর থাকবে। কিভাবে থাকবে, ম্যাক্সিমাম ইলেকট্রন থাকবে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কোন অরবিটালে কতগুলো করে থাকে আমরা জানি, বা কোন সাবসেলে কতগুলো করে থাকে। সাবসেলে বলা হয় ভালো, s এ থাকে দুটো, p তে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকে 6, d তে থাকে 10, আর a তে থাকে 14। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম ইলেকট্রন এইগুলো করে থাকতে পারে। ফলে ইলেকট্রনিক কনফিগারেশন যখন আমরা করব তখন কিভাবে লিখব, এই যেমন আমরা তাহলে এনার্জি ক্রম, আমরা ইনক্রিজিং এনার্জি আমরা তাহলে এইভাবে লিখতে পারবো না, 1s, তারপর 2s, 2p, 3s, 3p, 4s, 3d, তারপরে 4p, এর ডট 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 চলতে থাকবে। এখন এই এনার্জি এটাকে খুব ভালো করে সাজানো যায় কিভাবে, আমরা এইভাবে যদি লিখি, 1 নম্বরে কে থাকে 1s, 2 নম্বরে থাকে 2s, 2p, 3 নম্বরে থাকে 3s, 3p, 3d, 4 নম্বরে থাকে 4s, 4p, 4d, 4f, 5 নম্বরে থাকে 5s, 5p, 5d, 5f, 6 নম্বরে থাকে 6s, 6p, 6d, 6f। f অরবিটালি লাস্ট, g হয় কিন্তু তার প্রয়োজন পড়বে না। এবার এইভাবে অ্যারো দাও, 1s, তাহলে এটা ইনক্রিজিং এনার্জি 1s, 1s এর পর 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, 4s এর পর 3d, তারপরে 4p, তারপরে 5s, তারপরে 4d, 5p, 6s। এইভাবে এনার্জি আমরা কি লিখছি তাহলে দেখো, এই যে 4s লিখেছি, 4s এর পর কে আসছে 3d, তারপরে 4p, তারপরে কে আসবে, তাহলে এখানে আমরা লিখতে পারবো 5s, 5s লিখলাম, 5s এর পর কে আসবে 4d, 4p, তারপরে 5p, তারপরে 6s, 5p, 6s, ডট 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 এভাবে চলতে থাকবে। তাহলে এই অ্যারো দিয়ে দিয়েও আমরা এটা সহজে বুঝতে পারবো। কিন্তু এই অ্যারো দিয়ে এটা যে এলো তার রুলটা কোনটা, রুল হচ্ছে ওই n + l এর ভ্যালু, n + l এর ভ্যালু যত বেশি তার এনার্জি তত বেশি, n + l এর ভ্যালু যত কম এনার্জি তত কম। আর কি দুটোর যদি n + l একই হয়ে যায় সাবসেলে, সেক্ষেত্রে যার n এর ভ্যালু বেশি তার এনার্জি বেশি, n এর ভ্যালু কম হলে এনার্জি কম। সেই ওই দুটো রুল থেকেই কিন্তু আমরা এটা করতে পারি। এবার ইলেকট্রনিক কনফিগারেশন করার সময় আমাদের দেখতে হবে কি এই কোথায় কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে। ম্যাক্সিমাম ইলেকট্রন s এ দুটো, p তে 6, d তে 10, f এ 14 ইলেকট্রন থাকতে পারে। এবার আমরা একটা एग्जांपल করব। কিরকম, সাপোজ হাইড্রোজেনের তাহলে আমরা কি লিখব, হাইড্রোজেন আমরা অ্যাটমিক নাম্বার জানি 1, তাহলে এটা লিখব কি 1s1। তারপরে হিলিয়াম যদি হয়, হিলিয়ামের 2 অ্যাটমিক নাম্বার, তাহলে 1s2। তারপরে কার্বনের যদি 6, কার্বনের 6, তাহলে কি লিখব 1s2, এই যে 2। তারপরে কি আছে 2s, কটা থাকতে পারে s এ, দুটো থাকতে পারে, তাহলে 2s2।
তারপর 2s এর পক্ষে আছে 2p, 2p কত থাকবে 6 হচ্ছে অ্যাটমিক নাম্বার, মানে 6টা ইলেকট্রন আছে, তাহলে 2 2 হয়ে গেছে, এখানে 2p2 এইভাবে চলবে। এরকম করতে করতে ফ্লোরিনের 9, তাহলে আমরা কি লিখবো 1s2 2s2 2p কত হবে 2 2 4 4 হয়ে গেল, আর এখানে 5 2p5 এইভাবে চলতে থাকে। তো যেমন একটা एग्जांपल ম্যাগনেসিয়াম 12, তাহলে কি হবে এটা 1s2 2s2 2p কত p তে কত ম্যাক্সিমাম 6 ধরে, তাহলে 2p 6 দিয়ে দিলাম, তাহলে কতগুলো হলো 6 2 2, তাহলে 10 হয়ে গেল। এখনো 2 আছে, তাহলে 2 টির পর 3 আছে, 3s2 এইভাবে হবে। তো এই করতে করতে আমরা ক্যালসিয়াম বা পটাশিয়াম হচ্ছে 19, আমরা কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে কত হলো দেখো 2 2 4 4 6 10 18 হয়ে গেছে, এটা 19 আছে, তাহলে 3p পর কি আছে 4s1। ক্যালসিয়ামের কি হবে ক্যালসিয়াম 20, তাহলে সেম জিনিস হবে 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে তাহলে 4s2 হবে। এবার খেয়াল করে দেখো এই যে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা লিখলাম, এইখানে দেখো 3 আমরা জানি এটা ফার্স্ট সেল, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এখানে আমরা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে থার্ডে তো আমরা জানি কি 3s থাকে, 3p থাকে, 3d থাকে, কিন্তু 3d থেকে 4s এর এনার্জি কম হওয়ার জন্য ও আগে চলে আসছে, তাই 4s এ একটা ইলেকট্রন আসলো, তারপরে 4s এর দুটো s অরবিটালে দুটো থাকে ম্যাক্সিমাম, তাহলে 4s এখানে দুটো হলো। এবার যখন স্ক্যান্ডিয়াম চলে যাবে, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, সেম জিনিস চলবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1 হয়ে যাবে। এবার 3d শুরু হয়ে গেল, তার মানে কি 3 নম্বর সেলেই আমার ইলেকট্রনটা চলে আসলো, 4 নম্বরে 4s হওয়ার পরে আর কিন্তু যাবে না, তাহলে কি 4s এর পর 4p হওয়ার আগে 3d ভর্তি হবে। এই কারণে তোমরা যে শিখেছিলে যে পটাশিয়ামের 19 আমরা এভাবে লিখতাম k = 2 l = 8 m = 8 n = 1, তাহলে এই যে এখানে m, এখানে 18টা ইলেকট্রন থাকতে পারে আমরা জানি, থার্ড সেল মানে 2n² 2 * 3² মানে 18, কিন্তু 18 না হয় তাহলে 8 এর পর 9 হতে পারতো, সেটা না হয় পরেরটাতে 1 কেন যায়, তাহলে এখানে নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে 4s1 4 নম্বরের s অরবিটালটা চলে এসেছে আগে, তাই ওখানে একটা। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হয়, ক্যালসিয়ামের ক্ষেত্রে এই k = 2 l = 8 n = 8 আর n = 2 হয়ে যায়। এই যে 2 কেন 4s এ একটা দুটো ইলেকট্রন ধরতে পারে, তারপর 4s স্টার্ট নেই, এবার 4s ভর্তি হয়ে গেছে দুটো, তারপর এবার 3d শুরু হয়েছে, তাই 3d তার মানে 3 নম্বরে, তখন এই 8 এর জায়গায় 9 10 11 12 করতে করতে 18 পর্যন্ত চলে যাবে। তাহলে এই হচ্ছে আগের নিয়মে আমরা এইভাবে শিখেছিলাম, আর এখন আমরা এইভাবে করব। তাহলে এইভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম, কোন একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন এইভাবে করতে পারবো। এবার ইলেকট্রনিক কনফিগারেশন কোন আয়নের ক্ষেত্রে কিভাবে করা হবে, ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়নস, আয়নের ক্ষেত্রে একই ব্যাপার, শুধু ক্যাটায়ন আর অ্যানায়নের ক্ষেত্রে খেয়াল করতে হবে। অ্যানায়নের ক্ষেত্রে জাস্ট ইলেকট্রন, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়নস, ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়নস। আয়নের ক্ষেত্রে কি, যেমন আমি একটা কথা বলে एग्जांपल দিচ্ছি, যেমন F- আয়নে কিভাবে করব। F- এর টোটাল ইলেকট্রন কত, ইলেকট্রন হচ্ছে ফ্লোরিনের হচ্ছে 9, তাহলে 9 + 1 মানে 10, তাহলে 10 ইলেকট্রন হওয়ার জন্য যা হবে সেটাই আমরা করতে হবে 1s2 2s2 2p6, এটাই হচ্ছে F-। কোন যদি ক্যাটায়ন যদি বলি Na+, তাহলে Na+ করতে গেলে আগে Na টা আমাদের লিখতে হবে। সোডিয়াম হচ্ছে 11 1s2 2s2 2p6 3s1, এটা হচ্ছে Na। এবার Na+ যখন হবে তখন কি হবে, এই লাস্ট থেকে ইলেকট্রন, শেষ অরবিটাল থেকে আমরা জানি ইলেকট্রন সবসময় লাস্ট সেল থেকে বেরিয়ে যায়, লাস্ট অরবিট থেকে, তাহলে লাস্ট অরবিটের মধ্যে 3s অরবিটালটা আছে, ওখান থেকে বেরিয়ে যাবে, দ্যাট মিন্স 1s2
2p6 এটাই হবে। এবার এগুলো খুব সিম্পল, এগুলো 20 পর্যন্ত এলিমেন্টের কোনো প্রবলেম হবে না। তো ট্রানজিশন এলিমেন্টের আমি একটা বলি, যেমন এপি হচ্ছে 26, ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, আর AP2 প্লাস এর কি হবে, AP3 প্লাস এর কি হবে, এদেরগুলো আমরা একটু দেখব। AP26 মানে এভাবে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। অ্যাড করে দেখে নাও 10 18 20 26। AP2 প্লাস যখন হবে তখন দুটো ইলেকট্রন কোথা থেকে বের হবে, ইলেকট্রন যখন বের হবে মনে রাখবে সবসময় বাইরের সেল থেকে বের হবে। বাইরের সেল বলতে এখানে কি, এখানে কিন্তু 4 4 নম্বর মানে 4 নম্বর সেল বা 4 নম্বর অরবিট, ওখান থেকে ইলেকট্রন বের হবে। AP2 প্লাস তার মানে এখান থেকে দুটো ইলেকট্রন রিলিজ করবে, তাহলে এটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s এর দুটো বেরিয়ে যাবে। যখন এটি 3 প্লাস হবে তখন কি হবে, আরো একটা ইলেকট্রন বের হবে, তখন কোথা থেকে এবারে 3d থেকে বের হবে, মানে 3d6 এর জায়গায় সেম জিনিস হবে, হয়ে এখানে 3d5 হয়ে যাবে, ওখান থেকে একটা বের হবে। তাহলে কি হবে, ইলেকট্রন যখন রিলিজ করবে তখন বাইরে অরবিট থেকে বের হবে, আউটার মোস্ট অরবিট থেকে বের হবে। তাহলে আউটার মোস্ট অরবিটের কে আছে এখানে, 3d তো আউটার মোস্ট নয়, 3 যখন আছে মানে 3 নম্বর অরবিটের, না 3s 3d 3 নম্বরে, 4s হচ্ছে 4 নম্বর অরবিটের, তাই এটা আউটার মোস্ট অরবিট। তাই এই আউটার মোস্ট অরবিটের এই অরবিট, তাহলে এখান থেকে আগে ইলেকট্রন বের হবে, দুটো বেরিয়ে যাওয়ার পর আরো এক্সট্রা বেরোতে গেলে তখন এবার 3d থেকে বের হবে। তাহলে এখানে 21 থেকে 30 জিঙ্ক পর্যন্ত, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত দেখবে এই একই রকম ভাবে প্রথমে 4s থেকে বের হবে, তারপরে 3d থেকে বের হবে। এইটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলবো, সেটা হচ্ছে এই দুটোর ইলেকট্রনিক কনফিগারেশন, ক্রোমিয়াম 24 আর কপার 29, খুব ইম্পর্টেন্ট এই দুটো। ক্রোমিয়াম 24 আমরা কি লিখতে পারি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4 হওয়া উচিত, অ্যাড করো এখন 24। কিন্তু দেখা যায় কি 4s2 3d4 না হয়ে 4s1 3d5 হয়। 3d5 কেন হয়, কারণ 3d তে দেখো 5টা ঘর আছে, 5টা অরবিটাল আছে। এই 5টাতে কি হয়, একটা একটা করে যদি ভর্তি হয় তাহলে হাফ ফিল্ড অরবিটাল হয়। হাফ ফিল্ড অরবিটালে স্টেবিলিটি বেশি, হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড অরবিটাল হলে তার স্টেবিলিটি বেশি হয়। এই হাফ ফিল্ড অরবিটাল এখানে একটা তাই এখানে 4টে যখন ছিল তখন হাফ ফিল্ড ছিল না, ফলে 4s থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যায়, গিয়ে 3d টা হাফ ফিল্ড হয়। হাফ ফিল্ড হলে তার স্টেবিলিটি বেশি, তাহলে এটা হলো হাফ ফিল্ড। হাফ ফিল্ড অরবিটালের স্টেবিলিটি বেশি, সেই কারণে 3d5 হবে, 4s1। কপারের ক্ষেত্রে সব একই রকম, দেখবে 29, এটা 4s1 3d10 হয়ে যাবে। 4s1 3d10 কেন, এখানে 4s1 3d9 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ফুল ফিল্ড অরবিটাল, d অরবিটালটা 9 ইলেকট্রন থাকার থেকে 9 ইলেকট্রন থাকার থেকে কি হয়, আর একটা ইলেকট্রন হলে 10 ইলেকট্রন হয়ে গেলে সব ফুল ফিল্ড হয়ে যাবে, যে এটা 9 হলো, আর একটা ফাঁকা আছে এইটা বলতে হবে, তাহলে এটা ফুল ফিল্ড অরবিটাল, ফুল ফিল্ড অরবিটাল। তাহলে ফুল ফিল্ড হলেও তার স্টেবিলিটি বেশি, এর জন্য কপারের ক্ষেত্রে এটা 4s1 3d10 হয়, ক্রোমিয়ামের ক্ষেত্রে 4s1 3d5 হয়। এই দুটো এক্সেপশনাল, এই দুটো ভালো করে মনে রাখবে। তাহলে এই হচ্ছে আজকের ক্লাসের আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। এরকম ভাবে তোমরা প্র্যাকটিস করবে, এলিমেন্ট গুলো করবে, আয়ন করবে, ক্যাটায়ন অ্যানায়ন যেভাবে বললাম এভাবে প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাস আমাদের এইটুকুই থাকলো, ঠিক আছে।